করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী এএনএন। আমরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি মৃণালিনী এএনএন এর অনলাইন ক্লাসে। আশা করি সকল ছাত্রছাত্রীরা একদম প্রস্তুত। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে আলোচনা করবে দশম শ্রেণীর কেমিস্ট্রি নিয়ে শিক্ষক রণজয় দত্ত স্যার। নমস্কার স্যার আপনাকে। নমস্কার। আশা করি স্যারের পুরো ক্লাস তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং স্যার কিন্তু আমাদের চ্যানেলে আজ নতুন তোমাদের কাছে শিক্ষাদান করবে এবং বিদ্যালয়ে নিশ্চয়ই শিক্ষাদান করেছে এবং আমাদের চ্যানেলে অনলাইন ক্লাস এবং লাইভ অনলাইন ক্লাস আজ আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলে সেকেন্ড, আচ্ছা দ্বিতীয়বার অনলাইন ক্লাস করছে। তবে আশা করি তোমরা স্যারের পুরো ক্লাস মনোযোগ সহকারে শুনবে। স্যার আপনি মূলত কোন স্কুলের এটা জানা হয়নি? আমি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে। রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে। তবে আজকে কেমিস্ট্রির কোন টপিকটা নিয়ে আলোচনা করবে? আমি গতদিনই প্রথম চ্যাপ্টারটাই পড়িয়েছিলাম, ওইটার কিছুটা অংশ গতদিন শেষ হয়েছিল, আমি তারপর থেকে এটা কন্টিনিউ করবো আর কি। একদম একদম। তাহলে আশা করি সকল ছাত্রছাত্রীরা একদম প্রস্তুত স্যারের পুরো ক্লাস মনোযোগ সহকারে শোনার জন্য। তবে স্যার প্রথম ক্লাস করাবেন, লাস্ট যে 15 মিনিট সময় দেওয়া হবে সেই 15 মিনিটে তোমরা স্যারের কাছে ফোন করতে পারো এবং টিভি স্ক্রিনে যে নম্বরটা আছে এটা সরাসরি ফোন করবে এবং ডিসকাস করতে পারবে। আমি স্যারকে বলবো, অনুরোধ করবো ক্লাস শুরু করার জন্য। ওকে, থ্যাংক ইউ। Good evening all of you. So hope all of you are doing well at home. Be safe, stay at home until unless very emergency is there, don't go out of home, and we are here to help you out in your studies. So last week because of lockdown I could not take the classes that was scheduled on Saturday and Sunday. So in my first class I have discussed from the first chapter chemical reactions and equations. So just to recapitulate, you might remember that we have discussed about the types of characteristics of chemical reactions, different chemical reactions, what are the characteristics, and what is a chemical equation, what information do we get from a chemical equation, what is a balanced chemical equation and an unbalanced chemical equation, and then we have discussed about why balancing of equation is necessary, and then we studied one or two equations how to balance a chemical equation. Okay, so the method that was discussed is heat and trial method or trial and error method. Hope by this time you have practiced at home, so I will start from that part only. I am just giving one more equation. Now for example, aluminium hydroxide when treated with sulfuric acid, it produces aluminium sulfate and water. Now we discussed earlier that first we should put a box so that we should not do anything inside the box. Moreover,
the purpose of the box is, if we multiply anything in front of the box, all the elements are multiplied by that number. Okay. Now let us make a checklist. What are the elements present first? Now aluminium is there, oxygen is there, hydrogen is there, and sulfate as a whole is there. Okay. Now there is, as I have already discussed, that there is no hard and fast rule to balance a equation by heat and trial method, but one thing we should keep in mind, that we should start with that molecule which has maximum number of atoms. Okay. Now as we can see, this compound has maximum number of atoms. So let us start balancing from this molecule. Now how many aluminium atoms are there? 2 aluminium atoms are there. So we multiply this by 2. So 2 aluminium, 2 aluminium. So aluminium got balanced. So you put a tick on the checklist. Okay. Now what is left? Sulfate is there. Now how many sulfate molecules are there? Sulfate radicals or ions? 3 sulfate ions are there. So what we do? We multiply this by 3. Okay. So 3SO4, there are also 3SO4. So sulfate also got balanced. So you can put a tick in the checklist. Okay. Now we come to hydrogen and oxygen. Now let us balance hydrogen first. How many hydrogen atoms are here? 3 into 2, that is 6 hydrogen. Here also we have 6 hydrogen atoms. So 6 plus 6, 12. So we multiply water with 6. So 6 2s are 12. 12 hydrogen. Here 6 hydrogen and 6 hydrogen. So 12 hydrogen in the left hand side. So hydrogen also got balanced. Now let us see what is the situation of oxygen. Now how many oxygen atoms here? 3 into 2, that is 6 oxygen. Here we will ignore sulfate now, as sulfate is already balanced. Okay. So here 6 oxygen, and here also we got 6 oxygen, isn't it? So oxygen also got automatically balanced. Okay. So this technique is given in your textbook. Okay. Now I would like to introduce another method which is called algebraic method. Okay. So this technique is not given in your textbook, but if somehow you get stuck balancing an equation, now this system is a bit lengthy, but you can easily balance it. Okay. So this is an interesting technique. Let me explain you with the same example. Okay. Now let me write the equation again. Aluminium hydroxide plus sulfuric acid So this is the skeletal equation. Now this is balancing by algebraic method. Okay. So this is an alternate method. Once again I am telling, just to help you out, if sometimes in case of balancing a bigger equation,
with more than 2 or 3 reactants or products, then we can use this method. Okay, what we do, we just multiply each molecule with an algebraic coefficients. For example, A, B, we put C here and we put D here. Okay, so these are the algebraic coefficients. Now what we do, we replace each element with their stoichiometric coefficients or algebraic coefficients. For example, in place of aluminium, what we write? We replace it by its coefficient. For example, A, here no aluminium is there. How many aluminium? 2Al. Now in place of 2Al we write 2C. We replaced aluminium with its coefficient. Okay. Next, oxygen is there. So how many oxygen? 3 oxygen. So in place of 3O we write 3A. Here sulfate we will take together. Here also sulfate, and then only one O is there. So in place of O we write D. This is our second equation. Now hydrogen. So how many hydrogen atoms? 3 hydrogen atoms. So in place of 3H we write 3A. Hope you understand. And here hydrogen is there. So 2 hydrogen. So we place 2B. And then no hydrogen here. Here there is 2 hydrogen. So we replace this by 2D. So this is our third equation. And then last one is sulfate. So sulfate, we replace sulfate by B, equal to how many sulfate here? 3. So we put 3C. So these are our 4 equations for the 4 elements or radicals. Okay. Now we should consider any one of them equal to 1. Okay. Now in considering the value, we should consider that one to be 1, which will solve the maximum number of equations. Now see, A is there. If we consider A to be 1, then we get the value of C, we get the value of D. So let A equal to 1. Now what will be the value of C then? From equation 1, 1 equal to 2C, so therefore C equal to half. So we got the value of C. Now if we put the value of C in equation 4, from 4 what we get? We get the value of B, 3 into half, that is 3 by 2. Okay. Now since we know the value of A, from equation 2 we get the value of D also. So from 2, 3 into 1 is equal to D. That is, we got the value of D also. So A known to us, C known to us, B known to us, and D is also known to us. Now we replace with the coefficients. In place of A we put 1, in place of B we put 3 by 2, in place of C we put half, and in place of D what we have? 3. Okay. Now
all of you know how to remove the denominator. We multiply the whole equation by the denominator, that is 2. So if the whole equation is multiplied by 2, what we get? 2Al OH whole 3 plus 3H2SO4 gives 2 by 2 gets cancelled, that means Al2SO4 whole 3 plus 6H2O. So this is our balanced equation. So you can check it out. 2 aluminium, here also we got 2 aluminium, 3 into 2 6 oxygen, we have 6 oxygen there, 6 hydrogen plus 6 hydrogen, 12 hydrogen in the left hand side. So we got 12 hydrogen in the right hand side, and then 3 sulfate, there also we have 3 sulfate. Okay, so hope you understood this method. Just we replace each element with their algebraic coefficient. We construct the algebraic equations and then we solve the algebraic equations. Now you all know how to solve these simple algebraic equations by putting their values, and then we have got the values. Okay, so this is all about balancing of equations. Now we move to the next topic, that is types of reactions. Okay, so few types of reactions are given in your textbook. Now the first one is combination reaction. Okay, now as the term itself says, combine, that means when two or more elements or compounds combine to give a single product. Okay, keep in mind. So when two or more reactants combine to give a single product. Okay, the reactions are called combination reaction. Okay, now in most of the cases in chemistry, keep this in mind, that when two or more substances combine or anything that combines, it produces certain amount of energy. Simple example, suppose in physical life also, suppose if we combine our two hands, sound energy is produced. So whenever substances combine, then certain amount of energy is released, and when you want to break something, suppose you want to break a stone, what you do? You have to hammer it, that means we have to apply some energy. So after this we will study decomposition reaction. So in most of the cases for decomposition reaction, energy is required in different forms. Okay, so here combination reaction,
these are usually associated with release of energy. That means mostly these are exothermic in nature. So in simple way we can write it like this: A plus B gives C. So it can be A plus B plus C gives D. That means in the product side, how to recognize whether it is a combination reaction or not. So in combination reaction, one thing is must, that there should be a single product. Okay. Now combination reactions can be between two elements. So elements combining with element. Examples, these are known to you: H2 plus Cl2 gives 2HCl. Hydrogen when combines with chlorine produces hydrochloric acid. Carbon plus oxygen will give carbon dioxide or carbon monoxide, or N2 plus 3H2 gives 2NH3. Okay. So these are the reactions in which you will find that one element is combining with another element. Is it clear? So in the product side, a single product is there. Now second type of combination reactions involve elements combining with compound. So elements combining with compound, for example, carbon monoxide plus O2 gives CO2. So if we balance it, 2CO gives 2CO2. So this is a compound and this is element. These are known to you. And then another example, suppose sulfur dioxide when reacts with oxygen produces sulfur trioxide. Now again if we balance it, 2SO2 gives 2SO3. Another, for example, NO plus O2 gives NO2. So these are few examples that shows that an element when combined with a compound. Okay. Now there is a third category where you will find compounds combining with compounds. Okay. So compound combining with compound. A simple example is slaking of lime, as was discussed in my first class. Calcium oxide when treated with water
produces calcium hydroxide. So this is quicklime and this is slaked lime. Okay. So this produces large amount of energy. I am not showing it separately, as I have already discussed that in most of the combination reactions a large amount of energy is released. So this is associated with release of large amount of energy, and it is a good example of exothermic reaction. Okay. Now another example, CO2 plus H2O. It is carbonic acid or H2CO3. The equations are balanced. Okay. So these are few types of combination reactions. Compound combining with compound. Now let us move to the second type of reaction, just opposite of combination reaction, and that is decomposition reaction. Okay. So decomposition reaction is just opposite of combination reaction. There is a question also in the textbook, you will find that why we say that decomposition reaction is just opposite of combination reaction. Now in combination reaction, what we have seen? We have seen that when two or more substances combine, they give a single product, whereas in decomposition reaction we will find that a single substance is broken down into two or more substances. So just opposite. Moreover, what we have said, that combination reaction is usually exothermic in nature, and two substances combine, they release energy. Now in decomposition reaction we have to provide energy to break the compounds. Okay. So these are usually endothermic in nature. So we can write it like this: A, when provided with some energy, produces C plus D. Two or more products may form. Okay. Now decomposition reaction also can be classified into different types based on how we provide the energy. Okay. Or in which form do we provide energy. So let us first define decomposition reaction. So when a single substance is broken down into two or more products, the reactions are called decomposition reaction. Okay. Now these are usually endothermic.
So these are usually endothermic reactions. So this is the definition. So when a single substance is broken down into two or more products, the reactions are called decomposition reaction, and these are usually exothermic in nature. That means they release endothermic in nature, that means they require energy. Okay. So I am rubbing this out. Now, as I have said that we can classify decomposition reaction based on in which form we are supplying energy. Okay. So first one is thermal decomposition. So thermal decomposition reaction, as the name itself suggests, thermal decomposition reaction means the energy is supplied in the form of heat. Okay. So you may write that if the energy is supplied in the form of heat, so let us consider one or two examples. For example, when ferrous sulfate is heated, it decomposes into ferric oxide plus sulfur dioxide plus sulfur trioxide. So this is an important reaction for your first chapter. So in many questions you will find this equation. So when ferrous sulfate is decomposed, it produces ferric oxide and sulfur dioxide gas and sulfur trioxide gas is liberated. So you will get a smell of burning sulfur or burning matchstick. So this indicates the evolution of sulfur dioxide gas. Okay. Now another example, if we take lead nitrate, when heated, so it decomposes into lead oxide plus NO2 plus O2. So are these two equations balanced? I think it's not, because 2 Fe, so here only one Fe is there. So if we multiply this by 2, we have balanced Fe. Now what about sulfur? So 2 sulfur. So here also we got 2 sulfur. Now how many oxygens? 8 oxygen. Here 3 plus 2 6. স্যার আমি মাঝখানে একটা কথা বলছি। Sure. আশা করি স্যারের যতক্ষণ ক্লাস করিয়েছে তোমরা বুঝেছো, এবং যারা বোঝনি তারা নিশ্চয়ই ফোন করতে পারো। টিভি স্ক্রিনে যে নম্বরটা আছে 8258936928, এই নম্বরে তোমরা সরাসরি ফোন করতে পারো এবং স্যারের সাথে ডিসকাস করতে পারো। এবং আজ কেমিস্ট্রির যে টপিকটা নিয়ে স্যার আজকে আলোচনা করেছে তোমাদের সামনে, সেটা নিয়ে যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা ফোন করতে পারো টিভি স্ক্রিনে যে নম্বরটা আছে সেই নম্বরে সরাসরি। আমি আবারও স্যারের কাছে চলে যাব। So 2NO2, so it is balanced. So these are thermal decomposition reactions. Now next is electrolytic decomposition. So that means what? If the energy is
if the energy is supplied in the form of electricity. Okay. Now, for example, electrolysis of NaCl, sodium chloride. So when ফোনটা কি নিতে পারবো এখন? sure, নমস্কার, কে বলছো? হ্যালো, হ্যাঁ, কে বলছো? কোন স্কুল থেকে বলছো? মেলাগত হইতেছে স্যার, তাইলে তো স্যার তো ইংলিশে ট্রান্সলেট করতেছে, তো বাংলা মিডিয়ামে তারা কি করে বুঝবো? হ্যাঁ, এখন সমস্যা কি, মানে বাংলায় ট্রান্সলেট করলে ভালো হয়, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, বাংলা মিডিয়ামে তারা বাংলা ট্রান্সলেট করলে স্যার ভালো হতো। ঠিক আছে, কিছু তোমার সমস্যার সমাধানের চেষ্টা করছি। কিছু 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 জানার থাকে, কিছু জানার ইচ্ছা আছে এখন? না না স্যার, বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্টুডেন্টরা বাংলাতে চাইছে, আমি দুঃখিত, আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি এবং ইংলিশ মিডিয়ামেও পড়াই, আর আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি সিবিএসই স্কুলের স্টুডেন্টদের জন্য, ইংলিশ মিডিয়াম স্কুলে। তাও এখন দুটো ভাষায় বলতে গেলে আমি টপিক কম কভার করতে পারবো। সো ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন, এই টার্মসগুলো নিয়ে আমার একটু সমস্যা হয়, আই এম সরি। সো as I have been instructed, I have to continue in English only. So you have other classes on other channels, so you have to follow that class. Okay. Now, if the energy is supplied in the form of electricity, then these are called electrolytic decomposition. So 2NaCl, when electricity is passed, it decomposes into 2Na plus Cl2. Also a very common example, when water is electrolyzed, it decomposes into its constituent particles, hydrogen and oxygen. So 2H2O, 2H2 plus O2. So there are other examples also, you may go through some other books and you may find. So these are few examples of electrolytic decomposition. Now a third part is there, which is called photolytic. Photolytic decomposition. Okay. Now you know this, photolytic means if the energy is supplied in the form of light. Okay. So if the energy is supplied in the form of light, these are called photolytic decomposition. So two very important reactions are there in your textbook. Silver bromide, when exposed to light, it decomposes into silver and bromine. So 2AgBr gives 2Ag plus Br2. Now this reaction has a significance. Now in our old days, where we used to use film cameras, roll camera, so when the shutter is clicked, light entered and an impression of the image is formed on the reel. Now these things might be not known to you people because you are familiar with the digital cameras nowadays, but those who know or who have the old cameras with you, so this is the reaction that is going on in the films. Okay. So this decomposes, this silver deposits over the reel and bromine goes out as gas. Also we have 2AgCl forms 2Ag plus Cl2. Okay. So these are few decomposition reactions. Now third topic, third type of reaction is displacement reaction.
Okay. So displacement reaction means if an element or a compound displaces or replaces an element from its compound, such type of reactions are called displacement reaction. Now for displacing, the element which is displacing the other should be more reactive. Okay. For example, if you want to push your friend out of the bench, you have to be more powerful than your friend. Okay, otherwise you cannot push him out of the bench. Okay, same is here. A displacement reaction is reactions in which a more reactive element displaces a less reactive one from its compound. Okay. Now simple example, these are activity which you will do if time becomes better in the laboratory. These are if we take copper sulfate, suppose you know the color of copper sulfate is blue. So we take copper sulfate and we put few drops of zinc in it, zinc granules. Now gradually you will observe that the color of copper sulfate disappear because of formation of zinc sulfate and copper. Okay. So this is colorless. Now see what have happened. The zinc has displaced this copper from its compound or from its salt. Okay. So such type of reactions are called displacement reactions. So in our next class we will continue with the double displacement reactions. Thank you and good night. আশা করি স্যার আজকে যেভাবে তোমাদের বুঝিয়েছি তোমরা বুঝেছো, এবং একটা ফোন এসেছিল যে বাংলায় কেন বোঝানো হয় না, কারণ আজ কিন্তু সিবিএসসি বোর্ড পরিচালিত যে স্কুলগুলি আছে সেগুলির ক্লাস কিন্তু এখন হচ্ছে, টিবিএসসি বোর্ড নয়। তাহলে সিবিএসসি এর ক্ষেত্রে কিন্তু ইংলিশটাই বোঝাতে হয় নাকি স্যার? ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য এগুলা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য একমাত্র শুধুমাত্র এই ক্লাসগুলো হচ্ছে। তবে পরবর্তী সময় যখন বাংলা মিডিয়াম স্কুলগুলোর জন্য ক্লাস হবে তখন ওই ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে শুনবে। এবং আগেও কিন্তু বাংলা মিডিয়াম স্কুলগুলির জন্য বিভিন্ন ক্লাস হয়েছে, এবং যারা বাংলা মিডিয়াম স্কুলে পড়ো এবং যারা আমাদের চ্যানেলে ক্লাস ফলো করতে পারোনি কোনো এক কারণে, তাহলে তোমরা নিশ্চয়ই আমাদের ইউটিউবে গিয়ে অথবা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে নিশ্চয়ই পুরনো যে ক্লাসগুলি রয়েছে সেগুলি তোমরা ফলো করতে পারো। তবে আজকের মতন আমাদের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। এতক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালিনী এএনএন। নমস্কার। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং
তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস, তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবে। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19 এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।